আজ ব্রেকফাস্টে রয়েছে গরমা গরম রুটি, রুটির উপরে ঘি লাগিয়ে দিয়েছি, রয়েছে চা আর রয়েছে সুজি। আজকে সকালবেলা টেবিল ক্লথটাও চেঞ্জ করে দিলাম, অন্য আরেকটা পেতে দিয়েছি। এতদিন হলুদ রঙের ছিল, আজকে অন্য রঙের টেবিল ক্লথ পেতে দিলাম। গুড মর্নিং, আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে গরমা গরম রুটি, তার সাথে চা। কালকে বিকেলবেলা এক বাটি সুজি করেছিলাম। কালকে কি হয়েছে, কালকে তো দুপুরবেলা মাটন খাওয়া হয়েছে, তারপরেতে টিভি দেখতে বসেছি। আর কালকে তাড়াতাড়ি খেয়েও নিয়েছি, 3টের সময় খেতেও বসে গেছি। অন্যান্য দিন খেতে বসতে বসতে তাও 4টে বাজে। তো কালকে পাতলা মাটনের ঝোল করেছিলাম আর ভাত করেছিলাম, তো ওটা খুব তাড়াতাড়ি চলে আসবে, ভিডিও তোমাদের ওই চ্যানেলে চলে আসবে। তো বিকেলবেলা যখন 5টা সাড়ে 5টা বেজে গেছে, একটুটা মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছিল। এখন বাইরের মিষ্টি না খুব একটা খেতে ইচ্ছে করে না, সবসময় খেতে ইচ্ছে করে না। এমনি বসে আছি, জাস্ট বাইরে থেকে মিষ্টি আনাবো আর খাবো। জোম্যাটো থেকে এমনিতেই মিষ্টি আনালে যদি তুমি 2টো 3টে 4টেও মিষ্টি আনাতে চাও, 400-500 টাকা তোমাকে খরচা করে অন্যান্য জিনিস এনে তবে মিষ্টিটা খেতে হবে। তাহলে না, মিষ্টি আর বাইরে থেকে আনাচ্ছি না, এমনি এমনি। তো একটু সুজি করে নিই, তো তখন সুজি করে রেখেছি, অনেকটা সুজি করেছি, আজকেও খাওয়া হবে। এই আর রুটির উপর ঘি লাগিয়ে দিয়েছি। আমি তো শুধু রুটি একদম খাই না, সবসময় ঘি লাগানো রুটি। এটা কিন্তু আয়ুর্বেদ ডক্টরই বলেছিলেন, সবসময় ঘি লাগানো রুটি। রুটি শুধু খাওয়া যাবে না, ওটা হচ্ছে কি বলবো, ওটা শরীরের জন্য একদম খারাপ, একদম খারাপ শুধু রুটি খাওয়া। আর ঘি লাগিয়ে রুটি খাওয়া হচ্ছে ওষুধ, শরীরের ওষুধ। নিয়েছি একটুখানি সুজি আর একটুখানি রুটি। চলো আগে একটু রুটি খাওয়া যাক, গরম গরম রুটি, একদম গরম গরম। সুজিটা একটু ঠান্ডা, সুজিটা অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে। আমাদের ঘরে যে আটাটা খাওয়া হয় ওটা খাপলি আটাই খাওয়া হয়, কিন্তু এখন যেহেতু গরমকাল পড়ে গেছে তো খাপলি আটা আনছি না। রুটি আমাদের ঘরে খাওয়াই হয় না, মানে রুটি পরোটা এরকম খুব একটা খাওয়া হয় না, বিশেষ করে গরমকালের দিকটা। তো ওর জন্য কী করি, যে যখনই গরমকালের দিকটা আসে তো 2 কেজি করে আটা, মানে ছোটো ছোটো প্যাকেট এনে রেখে দিই। তো তখন এইটা হচ্ছে 24 মন্ত্রার যে আটাটা সেটা। আর যত ঠান্ডার দিকে এগোই, এ ধরো অক্টোবর মাস পড়ে গেছে, তখন খুব ইচ্ছা করে যে এবার একদম রেগুলার রুটি পরোটা এগুলোই যেন খাই। তখন খাপলি আটাটা এনে রেখে দিই, কারণ খাপলি আটাটা ছোটো সাইজ পাওয়া যায় না প্যাকেট, ওটা তোমার 5 কেজি আনতে হবে। আমাদের বাড়িতে ছোটোবেলায় কখনো মানে মিষ্টি সুজি হয়েছে আমার সত্যি বলছি মনেই পড়ে না, কখনো হতো না। তো আমার দিদিভাই যখন হস্টেল থেকে এসেছে তো ও মাঝে মাঝে এরকম সুজি করে খেত, কিন্তু সুজির ওই সকালবেলা পায়েসের মতো করে খেত, দুধ দিয়ে পায়েসের মতো করে খেত। আমি খেতাম না, তুই খা। হুম। আর আমাদের বেশিরভাগ সুজি দিয়ে যেত পাশের বাড়ি থেকে, মামিদার বাড়ি থেকে। মামিদার বাড়ি থেকে সুজি দিয়ে যেত, মিষ্টি সুজি। ওদের তো রোজ হতো, একটা লোক রোজ কি করে সুজি খেতে পারে, তো রোজ মামিদার সুজি করতো, মিষ্টি সুজি। চাটা খাই। আর মামিদা যখনই সুজিটা দিয়ে যেত না, আমরা না কেউই খেতাম না, মানে খেতে চাইতাম না। জল দিয়ে সুজিটা করতো, চিনিটাও খুব একটা বেশি ঠিকঠাক দিত না। কিন্তু আমি না আবার খুব বাড়ি বাড়ি, ছোট ছিলাম তো, খুব বাড়ি বাড়ি বলতাম মামিদা কি ভালো হয়েছে। আমার তো আরো হাত চেটে চেটে খেয়েছি, চেটে চেটে খেয়েছি। আর মামিদা খুব আনন্দ পেতে, বলতো কি টুবাইকে আরো বেশি বেশি করে পরের দিন দিয়ে যাবো। মা যা রেগে যেত না, মা বলতো দেখাবো বাটিটা, মামিদিদা যে সুজির বাটিটা দিয়ে গেছে দেখাবো মামিদিদাকে, মিথ্যা কথা বলিস, পুরো পড়ে আছে সুজি, একটু সুজি তুই মুখে দিসনি। মামিদা কত কষ্ট করে তোদের দিয়ে গেছে, হ্যাঁ কত ভালোবেসে দিয়ে গেছে। মহিলা পরের দিন আবার তো অনেকটা বেশি করে দিয়ে যাবে বলছে, আমি কি ওর ধরে ফেলে দেবো? আমার কারণ তুমি খেয়ে নেবে। আর মা কি হাসছে, বলে কেন মিথ্যে কথা তো তোরা বলিস, আর আমি কেন খাবো? এই সুজিটা খাওয়াটাও তো একটা টর্চার। আমার এত হাসি পেত। সকালবেলা আমি ব্রেকফাস্টের টেবিলে বসি, মনে যা আসে গল্প করি, এটা আমার ভালো লাগে। অনেকে আপনারা আমাকে বলছেন যে কি যেন বলছে, ভ্যালুয়েবল কোনো কিছু বানাতে, ভ্যালুয়েবল কোনো কথা তোমার বলা উচিত, আপনি অন্য জায়গায় খুঁজুন। আগের বারও বলে গেছেন আমার চ্যানেলটা বাজে ফালতু চ্যানেল,
আবার আবার আসছেন, আবার আমাকে ভ্যালু ভ্যালু শেখাচ্ছেন, কি কথা বলবো কি না বলবো, তাই না? যখন কারোকে বলছি যে ওষুধ খেতে না, ঠিকঠাক করে খাবার খেতে, তখন আমাকে এসে বাজে কথা বলছেন, আমি কি ডক্টর? আবার যখন সিম্পল আমার জীবনে ছোটো ছোটো গল্প করছি, এমনি গল্প করছি, তখন এসে বলছেন যে আমার চ্যানেলে কোনো ভ্যালুয়েবল কথা নেই। মানে আপনি হয়তো আমাকে বলতে চাইছেন আমি অতটা ফালতু। আমার চ্যানেলে এরকম ছোটো ছোটো ফালতু গল্পই পাবেন আমার কাছে। ভ্যালুয়েবল চ্যানেল খুঁজুন, ইউটিউবে প্রচুর চ্যানেল পেয়ে যাবেন। সারাদিনের কাজকর্ম তারা সব কিছু দেখাচ্ছে, আমিও চাইলে দেখাতে পারি। আমারটা আমি আমার মতো করে রাখছি, যখন যেন ইচ্ছা হবে তখন সময় বলবো, তাই না? যাই হোক, আপনি রেগুলার আমাকে বাজে বাজে কথা বলছেন, এরপর আপনাকে আমি কেটে উড়িয়ে দেবো কমেন্ট সেকশনে। আপনার কথা কিন্তু আমি রাখবো না খুব একটা। বাজে কমেন্ট করতে ভালো লাগে না, আর বাজে কমেন্ট রাখতেও ভালো লাগে না। নেক্সট টাইম আসলে আপনাকে সত্যি সত্যি আমি উড়িয়ে দেবো। পড়বেও না। হ্যাঁ, পড়বেও না এরপরে। ফালতু কথা পড়ে নিজের ডিস্টার্ব হওয়ার দরকার নেই। আপনার কমেন্ট আমি পড়বো না, এমনি উড়িয়ে দেবো। জাস্ট আপনার নামটা দেখবো, আপনি ঢুকেছেন, উড়িয়ে দেবো আপনার কমেন্ট। খুব বাজে, আপনি একদম ফালতু মহিলা। শুধু বলেন আমি হচ্ছি কি বলছে জানো, নিজের সম্মান রাখতে শিখতে হবে। সিনিয়র সিটিজেন, টপের সিনিয়র সিটিজেন আপনি। ঠিক আছে, সিনিয়র সিটিজেন তো কি আছে, কত মহিলারা আছে অনেক বয়স্ক, কিন্তু একদম বাজে লোক। বয়স্ক আর ছোটোর মধ্যে কি আছে? একটা 6 বছরের বাচ্চাকেও না রেসপেক্ট করি আমি, তুমি তুমি করে কথা বলি, ভদ্রভাবে তার সাথে কথা বলি। একটা 6 বছরের বাচ্চাকেও রেসপেক্ট করা যায়। নিজেকে সিনিয়র সিটিজেন বলে কুচবি একটা লিখে দিলাম। আপনার চ্যানেল, আমার চ্যানেলে যদি আপনার কোনো কিছু ভ্যালুয়েবল না লাগে, আপনি কেন ঢুকছেন আমি বুঝে পাচ্ছি না। আমি এটাই বুঝে পাচ্ছি না। যাই হোক, ভীষণ অসভ্য মহিলা আপনি। সিনিয়র সিটিজেন বলেছেন তো, খুব অসভ্য মহিলা আপনি। সিনিয়র সিটিজেন অ্যাজ এ অসভ্য মহিলা। খুব মিষ্টি মিষ্টি করে বাজে কথা বলেন, প্রথম থেকে, সেই 1 বছর থেকে বলছেন। কি যেন একটা নাম আপনার, নামটা তুলে এবার বলে দেবো। খুব অসভ্য। আপনার বাড়ির লোক কেউ আপনাকে শ্রদ্ধা করে না, কেউ আপনাকে শ্রদ্ধা করে না, আপনি চ্যানেলে এসে এসে বাজে কথা বলেন। যাই হোক, ছাড়ো, আমি বলে দিলাম। তো ছোটোবেলায় মামিদা, আমাদের বাড়িতে তো, আমাদের তো রক্তের কেউ ছিল না। আমরা যখন ওই বাড়িতে এসেছি, মামিদাও টিকলু কাকুনকে হারিয়েছে, তার ছেলে মারা গেছে, প্রেসিডেন্সিতে পড়তো। টিকলু কাকুন চাকরিও পেয়ে গিয়েছিল প্রফেসরের, কিন্তু করতে পারিনি, তার আগেই তো মারা গেল। তো মামিদিদাও ওখানে ছেলে হারিয়েছে, আমরাও আমাদের বাবাকে হারিয়েছি। যখন আমরা ওখানে এসে উঠলাম, থাকলাম, মামি দিদা না আমাদের নিজেদের দিদার মতো। দিদার মতো কি, দিদাই। মামি দিদাকে পেয়ে আমরা নিজের মামা বাড়িও তো আমার খুব কাছাকাছি, ওখানে যেতাম না, খুব ভালোবাসতাম। ডাইনিং টেবিলে বসে বসে আপনাদের সাথে 5 মিনিট 10 মিনিট গল্প করতে খুব ভালো লাগে। রোজ রোজ তো খুব বিষয় থাকে না যে এই বিষয়টা নিয়েই বলবো, রোজ রোজ থাকে না। মনে হয় হালকা একটা ছোট্ট গল্প করে চলে যাই। কিন্তু ইউটিউবে রোজ রোজ আমাকেও একটা ছোট্ট গল্প, একটা রোজ একটা কিছু আপডেট দিতেই হয়। আপনাদের যাদের ভাল লাগবে আমার কথা শুনবেন, যাদের ভাল লাগবে না শুনবেন না। ছোটবেলায় যখন মা স্কুলে চলে যেত, আমি বাড়িতে পুরো একা থাকতাম, পুরো একা। দিদিভাই হস্টেল থেকে তখনও আসেনি, তার আগের কথা বলছি। আমি যখন 7-এ উঠেছি, তারপর দিদিভাই হস্টেল থেকে এসছে। তার আগে আমি একাই থেকেছি। আর ওই যে মামি থাকতো, কিন্তু মামিও তো মাঝে মাঝে বাড়িতে যেত, তার নিজের বাড়িতে। কারণ মামি কিন্তু খুব প্রফেশনাল ছিল না, যে মামির হাতে মা আমাদের দেখাশোনার দায়িত্ব দিয়ে দিয়েছিল, বিশেষ করে আমার। মামি তো প্রফেশনাল ছিল না, টাকা পয়সাও নিত না। খাওয়া পড়া, মায়ের কাছে থাকা, ইভেন মাকেও শাসন করতো। তা আমি যখন ছোটো ছিলাম, যে আমি নিজের বাড়িতেই থাকতাম, মামিও হয়তো বাড়ি চলে গেছে, তার নিজের বাড়িতে চলে গেছে, আমি বাড়িতে একা একা আছি। সেই সময় না আমাকে ডাকখোঁজ করার, কে ডাকখোঁজ করতে হবে বলো তো? কারোর বাড়িতে কারুকে নিয়ে কারুর কি মাথা ব্যথা। কিন্তু মামিরা এসে শুধু ডাকখোঁজ করতো, টুবাই তুই একা একা আছিস বাড়িতে, আমাদের বাড়িতে চলে আয়। আমি মাঝে মাঝে বলতাম না, যাবো না, টিভি দেখছি, কার্টুন দেখছি, শিনচান দেখতাম, ডোরেমন দেখতাম, এটা ওটা দেখছি, ছোটা ভীম দেখছি। আমি না, আমি যাবো না। বলছে না, চলে আয়, একা একা বাড়িতে থাকতে হবে না, তোর মা যখনই বাড়িতে থাকবে না সবসময় আমাদের বাড়িতে থাকবি। তো এই জিনিসগুলো মামিদার কাছে খুব পেয়েছে। আর মামিদার বাড়ি তো আর বাড়ি না, বিশাল বাড়ি, আগেকার দিনের যে জমিদার বাড়ির মতন সেরকম বাড়ি, একতলা বাড়ি, উঠোনের উপর, কিন্তু অনেকটা জায়গা জুড়ে। দোতলা বাড়ি নয়, একতলাই বাড়ি, কিন্তু অনেক জায়গা জুড়ে। পুকুর আছে, তো পুকুরের দিকটাই আমাদের বাড়িটা। তো ওখান দিয়ে গিয়ে মামিদাদের উল্টো দিকে গোয়াল ঘর আছে, ওদিকে অনেক বড় বিশাল বাগান। তো আমি না ওই বাগানের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে বেড়াতাম, খুব ভালো লাগতো আমার। তো মামিদাদের বাড়িতে কাটানো মানে ঘরে কাটানো নয়, মামিদিদার যে পিছন দিকে, যে মানে মামিদিদাদের সামনে দিক, আমাদের বাড়ির পিছন দিক, তো ওই দিকটাতে পুরো বাগান আর বাগান, ওখানে আমি ঘুরে বেড়াতাম।
তো ওখানে গিয়ে থাকা, ওখানে গিয়ে বসা একটা অন্যই স্মৃতি। কার বাড়িতে কোন বাচ্চা কিভাবে পড়ে আছে, কিভাবে না আছে, কেউ কারো দিকে খোঁজ নিতে যায় না। কিন্তু আমরা যখন ওখানে গিয়ে উঠেছিলাম তো মামিদা খুব খোঁজ নিত আর ডাক খোঁজ করতো, নিজের বাড়িতে নিয়ে আসতো, রাখতো, খাওয়ানো দাওয়ানো। মা হয়তো খাবার দাবার সব রেখে দিয়ে গেছে। ছোটবেলাটা খুব আমাদের ওরকম কেটেছে। আমার ছোটবেলার স্মৃতিগুলো আমি যখন আমার চ্যানেলে বলি না, আমাকে খুব মানে নিজেরই খুব অন্যরকম লাগে। মামিদার বাড়িতে মামিদারা 3 জন ছিল ফ্যামিলি মেম্বার। টিকলু যখন মারা গেল তখন মামিদার এক ননদ ছিল যাকে আমি মাসি দিদা বলে ডাকতাম। মাসি দিদারও অনেক গল্প আছে। মাসি দিদা একদম ছোট্ট বয়সে, মানে বিয়ে হয়েছিল মাসি দিদা যখন 12 বছর বয়সে, হয়নি, তখন মাসি দিদার বিয়ে হয়েছিল। তো বিয়ের পর 2 বছর বাদে মাসিদার স্বামী মারা যায়। তো কোনোদিনও মাসিদার স্বামীর সাথে থাকেই নি। কিন্তু মাসিদার যেখানে বিয়ে হয়েছিল জোড়াসাঁকোর ওখানে, তারা খুবই ভালো। তো মাসিদার খুব অভিজাত ফ্যামিলি ছিল। কিন্তু মাসিদার যখনই স্বামী মারা যায় তখন মাসি দিদা ওই বাড়ি ছেড়ে চলে আসে, এসে মামা দাদুদের সাথেই থাকে। সারা জীবন ওই দাদা বৌদির সাথেই থেকেছে। তো মাসি দাদারও অনেক গল্প আছে। মাসি দিদা আবার রোজ বিকেলবেলা, জানো, আমি যখন তখন একটু বড় হয়ে গেছি, কলেজে উঠে গেছি, তখন রোজ বিকেলবেলা আমি আবার কলেজ থেকে ফিরতাম বা ধরো পড়া থেকে ফিরতাম, মাসিদা আমাদের বাড়িতে বসে বসে চা খেতে আসতো আমার কাছে, কারণ আমি খুব সুন্দর চা বানাতাম। তা সেই সময় মাসিদা, আমার তখন তো অনেক বয়স হয়ে গেছে মাসিদার, তো চা খেতে আসতো। মাঝে মাঝে ওই দিনগুলো খুব মনে পড়ে। মাঝে মাঝে আমি খুব রেগে যেতাম, রোজ আসে চা খেতে, কী রে বাবা। কিন্তু মা বলতো না, এরকম কখনো বলবি না, তুই যখন ছোটো ছিলিস সারাক্ষণ ওদের বাড়িতে পড়ে থাকতিস। আমি যে হ্যাঁ, কিন্তু সেটা তো মামা দাদুর কাছে, মামা দাদু মামি দিদা আমাকে খুব ভালোবাসতো। তখন তো মাসি দিদা অত আমার ডাক খোঁজ করতো না। এখন মাসি দিদার কত বয়স হয়ে গেছে, তোমার অনেক বয়স হয়ে গেছে মাসি দিদার, তোমার 80-র কাছাকাছি। তো তখন বেরোনোও বন্ধ হয়ে গেছিলো, যে মামা দাদু বলতো যে তুই এরকম বাড়ি থেকে বেরোবি না। মাসিদা মনে হয় মামা দাদুর থেকেও বড় ছিল, কিন্তু বিকেলবেলা ঠিক আমার কাছে আসতো, এসে বলতো টুবাই এসছে, চা খাবো। তো আমি আবার ঠিক চা বানাতাম, আর চায়ের সাথে সাবুর পাঁপড়, তো ওটা খেতে আসতো মাসিদা। মাসিদার অনেক গল্প আছে। তো আজকে একটু মাসিদার কথাই তোমাদের একটুখানি বলে দিই। তো মাসিদা যখন অনেক ছোট ছিল তখন তো বললামই যে মাসিদার তো বিয়ে হয়ে গিয়েছিল। তখন ভাবো কত ছোট বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, হ্যাঁ, 12 বছর বয়সে। মাসিদা বলে সেই সময় মাসিদার মানে ইয়েও হয়নি, পিরিয়ডও হয়নি, তো এত ছোট ছিল। তারপর যখন মাসিদার স্বামী মারা গেল 2 বছর বাদে, তখনই মাসিদার 13 বছর বয়স। তো মাসিদা বলে যে ন্যাড়া করে দিয়েছিল মাসি দিদাকে, আর ওই সেই 13 বছর বয়স থেকে মাসি দিদা কিন্তু সাদা থান পরে থাকতো। তো মাসি দিদা সেই সময় বলতো যে মাসিদা যে শাড়িগুলো পরে সেগুলো নাকি ধুতি পরে। তো এই জিনিসগুলো ছোটবেলা থেকে আমি খুব দেখেছি, মানে চোখের সামনে, যে এদের কাছে থাকা, এদের মানে দেখে বড় হওয়া। তো কি করে একটা মানুষ 13 বছর বয়স থেকে নিরামিষ খাওয়া, অমাবচী করা, একাদশী করা, এগুলো কিন্তু সব সময় পালন করতো। আর মাসিদাকেও আমি দেখতাম সন্ধ্যেবেলার পর থেকে মাসিদা কিন্তু কিচ্ছু খেত না, কিচ্ছু না, আর বেশিরভাগ কিন্তু সেদ্ধ ভাত খেত। আর মাসিদার কাছেও একটা ছোট্ট তোমার গোপাল ছিল। ওই গোপাল শ্বশুরবাড়ি থেকে মনে হয় মাসিদা নিয়ে ছিল। তো মাসিদা সবসময় ওই মানে মাসিদার যে ঘরটা ছিল, শুধু ওখানে একটা ঠাকুরের আসন, একটা সুন্দর কাঠের খাট, সে আগেকার দিনের সেগুন খাট, কিন্তু তার মধ্যে কোনো কারুকার্য করা নয়, সিম্পল একটা সুন্দর খাট, বড় খাট, আর তোমার ওই একটা ঠাকুরের আসন, একটা কাঠের আলমারি, যেটার উপরটা হচ্ছে শোকেসের মতন ছিল, কাচের শোকেস, একটা সাইডে আয়না, একটা সাইডে কাচের এমনি ইয়ে, আর দুটো পাল্লা ছিল, আর নিচের দিকটা ছিল পুরো কাঠের। এরকম বিশাল বড় একটা আলমারি ছিল মাসি দিদার ঘরে। তো মাসিদার ঘরটা ওইটুকুই ছিল, লাল মাটির মেঝেটা, মানে লাল মেঝে ছিল, মামা দাদুদের বাড়িতে লাল মেঝে সেই সময়। আর বাড়িটা তো বিশাল, মানে ওদের মামা দাদুদের যে ঘরের দেওয়ালটা, সেটাই তো 25 ইঞ্চি এরকম, মানে চওড়া, অনেক চওড়া, সে আগেকার দিনের। ওর মধ্যে আবার প্রদীপের কূপ রাখা, মানে প্রদীপ রাখার জায়গা ছিল দেওয়ালের মধ্যে। তো মাসি দিদা ওই ঘরটার মধ্যেই দেখতাম সারাক্ষণ বসে থাকতো, মানে সারাক্ষণ থাকতো। ওই ঘরটাতে কাউকে খুব একটা ঢুকতেও দিত না। তো আমি মাঝে মাঝে যেতাম, দেখতাম, বলতো অনিতার মেয়ে এসছিস, আয় বস টুবাই, এরকম করে বলতো। কিন্তু যত মাসিদার বয়স হতে শুরু করলো, দেখতাম আমাদের খুব ভালোবাসতো, আমাকে বিশেষ করে খুব ডিপেন্ডেন্ট হয়ে পড়তো, আসতো বারবার আমার কাছে চলে আসতো, আমার সাথে বসে গল্প করতো। আর ধরো আমি কলেজ থেকে ফেরার সময় চায়ের কাপ নিয়ে আসতাম কিছু কিনে, শ্যামবাজার থেকে, হাতিবাগান থেকে। আমাকে আবার বলতে এই চায়ের কাপটা খুব সুন্দর, আমার জন্য কিনে আনবি। হ্যাঁ কিনে আনবো খন, টাকা দিয়ে দিও আমাকে, কিনে আনবো খন। আমি আবার কিনে নিয়ে আসতাম।
বয়সকালে যেটা হয় না, মামা দাদু খুব রাগারাগি করতো, হ্যাঁ তুই আবার টুবাইকে দিয়ে চায়ের কাপ কিনেছিস, কি দরকার তোর, কারণ তখন অনেক বয়স হয়ে গেছে। বাতিগ্রস্ত হয়েছিল। তো এরকম তোদের বাড়িতে দেখতাম মাসিদিদা খুব নিয়ম মানতো, খুব নিয়ম। তো যত মাসিদাকে দেখতাম, মাসিদার বয়স হতে শুরু করলো, মাসিদার কিন্তু খাবারের প্রতি ইন্টারেস্ট খুব বেড়ে গেল। যে মাসিদাকে ছোটবেলা থেকে দেখতাম খুব মানামানি, খুব মানামানি, কতবার যে হাত ধুতো তোমাদের মানে কি বলবো, মানে 14 বার হাত ধুতো, একটা জিনিস ধরলেই হাত ধুতো, একটু ছুচিবাইগিরিও হয়ে গিয়েছিল। তো যে মাসিদিদাকে দেখতাম সারা জীবন কত কিছু মানামানি করেছে, সেই মাসিদিদাকে যত বয়স হতে শুরু করলো, খাওয়া দাওয়ার প্রতি খুব ন্যাক এসে গেল। আমাদের বাড়িতে আসতো চা খেতে, আর চায়ের সাথে যদি বিস্কিট দিতাম না কখনো, মুখটা একটু অন্যরকম হয়ে যেত। বলতো যে পাঁপড় নেই টুবাই, আজকে তুই পাঁপড় ভাজবি না? আমি এবার গিয়ে পাঁপড় ভেজে দিতাম। কিন্তু বাড়িতেও মাসিদা সেই সময় খাওয়ার জন্য খুব ছুকছুক করতো, যে এটা খাবো ওটা খাবো, মিষ্টি খাবো, বারবার মামা দাদুকে দিয়ে মিষ্টি আনাতো। একবার আমাকেও বলেছিল চানাচুরের প্যাকেট এনে দে, ওই নিমকি আছে না, নিমকির প্যাকেট এনে দে। তখন তো অনেক বয়স হয়ে গেছে মাসিদিদার। আচ্ছা ঠিক আছে এনে দিচ্ছি। এবার এনে দিয়েছি, মামা দাদু খুব বকাবকি করেছে। তো এখন এগুলো বুঝি, জানো তো, যত বড় হয়ে গেছি তখন আমার বিরক্ত লাগতো, কিন্তু এখন বুঝি একটা মানুষ, জাস্ট ইমেজিন করতে পারো, সে 13 বছর, তার যখন 13 বছর, একটা 13 বছরের বাচ্চা মেয়ে, সে সেই সময় থেকে একজন সাদা থান পরে বিধবার জীবনযাপন। তো তখন তো মাসিদা খুব খিটখিট করতো, মানে একটু খিটখিটই করতো, আমাদের সাথে হয়তো একটু বেশি করতো, কারণ চোখের সামনে দেখতো আমরাও 13-14 বছর বয়সের মেয়ে, কিন্তু অন্যরকমভাবে বড় হচ্ছি, অন্যরকমভাবে মানুষ হচ্ছি, যা খুশি করছি, দুষ্টুমি করছি। তো সেগুলো মাসিদা একদম পছন্দ করতো না, ভীষণ ডিসিপ্লিন, ভীষণ ডিসিপ্লিন। তো মাসিদার কাছে কিন্তু আমি অনেক নিয়ম কানুন, ডিসিপ্লিন, পুজোর কাজ কিভাবে করতে হয় কি না করতে হয়, এগুলো কিন্তু মাসিদার কাছে অনেক কিছু শিখেছি। কারোর কাছ থেকে না কোনো কিছু শেখা, বা কেউ না জীবনে ফালতু হয় না, জানো তো, চারপাশের যে কেউ যে তোমার জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলছে, সে কখনো ফালতু হয় না, কিছু না কিছু তার কাছ থেকে তোমার শেখারই আছে। সেই মুহূর্তে না হলেও পরে তুমি ঠিক বুঝতে পারবে যে আরে এর কাছ থেকে তো আমি এটা শিখেই নিয়েছি, শিখতে হয়তো যাইনি, শিখতে হয়তো চাইও নি, কিন্তু অনেক কিছু তো শিখে গেছি এর কাছ থেকে, অনেক কিছু নিয়ে নিয়েছি। তো এরকম এখন খুব মনে হয় যে এই আচার আচরণ কত কিছু আমি শিখেছি মাসিদার কাছ থেকে, কত ডিসিপ্লিন ছিল। আর একটা 13 বছরের বাচ্চা মেয়ে সাদা থান পরে সারা জীবনটা কাটিয়ে দিল। মাসিদা জানো তো শেষ জীবনে আমার সাথে বসে বসে গল্পগুলো করতো, তখন তো আমার বিয়ে হয়নি, কলেজে পড়ছি। মাঝে মাঝে মামিদাদের বাড়িতে গিয়ে ছাদে ওইখানে গিয়ে বসে থাকতাম, ওদের ছাদের সিঁড়িটাও ছিল সিমেন্টের সিঁড়ি, কিন্তু সিঁড়ি ঘরের সিঁড়িটা ছিল একদম গোল 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 করে উপরের দিকে উঠে যাচ্ছে, একটা অন্য রকমের সিঁড়ি ঘর, সে আগেকার দিনের। তো আমি ওখানে গিয়ে যখন বসে থাকতাম, তুমি যদি সিঁড়ির মধ্যেও বসে থাকো না, উপর থেকে ঠান্ডা হাওয়া আসবে, নিচ থেকে ঠান্ডা হাওয়া যাবে, পুরো মনে হবে কি ওদের সিঁড়ি ঘরটা পুরো একটা এসি ঘর। তো আমি সিঁড়িতে মাঝে মাঝে গিয়ে বসে থাকতাম ছাদের দরজাটা খুলে। তো মাসিদা কখনো কখনো দেখতে আসতো, কি করছিস টুবাই, তুই কি এখানে বসে আছিস? আমি বললাম হুম। তো এসে যখন বসতো আর নিজের গল্প করতো, আমি মাঝে মাঝে মাসিদাকে বলতাম, মাসিদা তুমি তোমার শ্বশুরবাড়ি থেকে কি তোমাকে তাড়িয়ে দিয়েছে? বলতো না রে, আমার শ্বশুরবাড়ি খুব ভালো, মাসিদার শ্বশুরবাড়ি নাকি খুব ভালো ছিল, মাসিদাকে কোনোদিনও তাড়ি দেয়নি। কিন্তু মাসিদিদার যা বলো দেওর বলো, তারা নিয়মিত বছরে বছরে মাসিদার কাছে আসতো, শাড়ি জামা কাপড় দিয়ে যেত। তো মাসিদার যে দেওরের ছেলে, সে যখন বিয়ে হয়ে বড় হয়ে গেছে, বিয়ে হবে, তো টিকলু কাকুন তো তখন মারা গেছে, মাসিদাও কিন্তু টিকলু কাকুনকে ঘিরেই পাচ্ছিল, যে টিকলুর বিয়ে হবে, এই দেবো ওই করব, আমার গয়নাগাটি সব টিকলুকে দিয়ে যাবো, এরকম বলতো মাসিদিদা। তো যখন টিকলু কাকুন মারা গেল, তারপর তো ওদের বাড়ির মানে প্যাথেটিক অবস্থা, সে তো ছড়িয়ে দো। তারপর যখন আমরা গেলাম, অনেক বছর কেটে গেছে, এবার মাসিদার যখন দেওরের ছেলের বিয়ে হবে, তখন ওরা এসেছিল মাসিদাকে নিমন্ত্রণ করতে, নিয়ে যাবে বলে। তো সেই সময় মাসিদা লাস্ট গেছিল, গিয়ে দেওরের ছেলের নামে মাসিদিদার নিজের যে প্রপার্টিটা, সেটা সব কিছু লিখে দিয়েছিল, দেওরের ছেলেকে দিয়ে দিয়েছিল। মা ওরা দুধের জিজ্ঞেস করেই বলেছিল। ওরা এত ভালো ছিল ওই জোড়াসাঁকোতে, ওনারাও ভীষণ ভালো, ঘটি ফ্যামিলি, কিন্তু খুব ভালো, মাসিদাকে সারা জীবন খুব ভালোবেসেছে। যখন মাসিদা প্রপার্টি দিয়ে দিয়েছে দেওরের ছেলেকে বিয়েতে, ওরা তো না না বলছিল, তাও দিয়ে দিয়েছে। তারপরেও দেওরের ছেলে বউ প্রত্যেক বছর আসতো মাসিদাকে শাড়ি দেওয়া, এই দেওয়া, কতবার বলতো চলো কাকিমা, না জেঠিমা হতো হোয়াট এভার, চলো আমাদের বাড়িতে চলো, ওখানে গিয়ে থাকবেই তো, এখন আমাদের বৌমা এসে গেছে, এবার তুমি চলো থাকবে। মাসিদা কখনো যায়নি, মামা দাদুর কাছেই থেকে গেছে সারা জীবন, ওই ভাইয়ের কাছেই থেকে গেছে। মামা দাদু বড় ছিল না, ছোট ছিল, মাসিদা বড় ছিল। তো এই এই সম্পর্কগুলো না, এই সম্পর্কগুলো দেখে আমি বড় হয়েছি, এদের কাছে বড় হয়েছি, নিয়ম কানুন সব কিছু দেখেছি। কোনো নিয়ম মানুষকে বাঁধতে পারে না, কোনো নিয়ম মানুষকে টিকিয়ে রাখতে পারে না। বা নিয়ম, আমরা আজকে নিয়মের আন্ডারে মানুষকে বলি না, এ বাবা তুমি এটা করনি, তুমি ওটা করনি, তুমি শাখা পড়ো না, তুমি সিঁদুর পড়ো না, তুমি এটা করো না, তুমি ওটা করো না। কাউকে কিছু বলার দরকার নেই, যে যার মতন বাঁচতে চায় তাকে তার মতন বাঁচতে দেওয়া উচিত, তাকে তার মতন ভালো থাকতে দেওয়া উচিত। সমাজের নিয়মের ইসের মধ্যে কাউকে বাঁধতে নেই।
এটা আমি মনে করি। জীবন একটাই, আর সেটা যে কতটুকু আমরা কেউ জানি না, তাই না? তো চলো, আজকে তোমাদের সাথে একটু মাসিদার গল্প করলাম। চলো, বাই।